ফারাজ সাহেব, আপনার জন্য পাত্রী সুদূর লন্ডন থেকে আসছে। আর আপনি কি না নিজের রুমের চৌখাট পেরোলেন না? বিয়ে করার ইচ্ছেটা আর নেই নাকি? মেসেঞ্জারের শব্দ পেতে ইনবক্সে চলে যায় ফারাজ। মেসেজের ওপরে চোখ বুলিয়ে মৃদু মৃদু হাসতে থাকে। ফারাজকে মৃদু হাসতে দেখে সহকারী একটা ডাক্তার বলল, হাসছেন কেন ফারাজ সাহেব? বেলার পাঠানো টেক্সটে লাভ ইমোজি প্রেরণ করে বিনা উত্তরে ফোনটা উল্টো করে টেবিলের ওপর রেখে নিজের দুই হাত গালে ঠেকিয়ে বলল, আমার হবু বউজান এসে গিয়েছে। সে বোধহয় নতুন সিমও নিয়ে নিয়েছে। এখনই কল আসবে, তবে আর আগে আমাকে বের হতে হবে। আপনি সবটা একটু খেয়াল রাখবেন প্লিজ। এখন আমার বের হতেই হবে। ফারাজ স্টেথোস্কোপ আর সাদা কোটটা খুলে রেখে ফোনটা নিয়ে তন্মুহূর্তেই নিজের কেবিন থেকে বেরিয়ে যায়। গাড়ি নিয়ে সোজা একটা ফুলের দোকানের সামনে গিয়ে থেমে যায়। বেছে বেছে টকটকে লাল রঙের কিছু গোলাপ নিয়ে একটা বড়সড় বুকেট বানিয়ে নিল। পূর্বেই ঠিক করা নির্দিষ্ট একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয় ফারাজ। সন্ধ্যা হতে শুরু করেছে। অন্ধকার নামায় মানুষের ভিড়ও কমতে শুরু করেছে। ফারাজ গিয়ে এক বেঞ্চিতে বসে। ফোনটা চেক করে বুঝতে পারে বেলা অনলাইনে নেই। কোনো নম্বর থেকে এখনও কলও আসেনি। সময় কেটে গিয়েছে বেশ কিছুটা। ফারাজ বারবার সময় দেখছে, না কোনো কিছু ঠিক লাগছে না। পুনরায় মেসেঞ্জারে প্রবেশ করে ফারাজ। মেসেজ পাঠায়, কোথায় আছেন আপনি? আর কত অপেক্ষা করব? ফুল যে শুকিয়ে যাচ্ছে, সাথে আমার হৃদয়টাও বেহাল দশা। কোনো উত্তর আসে না উপাস থেকে। ফারাজ একবার দাঁড়িয়ে এদিক ওদিক পায়চারি করছে, আবার এসে বসছে। অস্থির লাগছে তার। চিন্তা হচ্ছে বেলাকে নিয়ে। বাড়ির কেউ জানে না আজ বেলা দেশে ফিরেছে। সবাইকে সারপ্রাইজ দেওয়ার ইন্টেনশন থেকে বেলা এই কাজটা করেছে। সময় চলে যাচ্ছে কিন্তু বেলার দেখা নেই। এয়ারপোর্ট থেকে সোজা এই জায়গায় দুজনে দেখা করার কথা ছিল। বেলার আসতে এত সময় লাগার কথা না। ফারাজের মাথায় একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছে, বেলার কোনো বিপদ হলো না তো? বেশ্যা বাড়ির সামনে দাঁড়িয়ে চারজন ব্যাটা লোকের সাথে ফষ্টি নষ্টি করছিলি, আর এখন বলতেছিস তুই এই এলাকা চিনস না? মগের মুলুক পাইছিস থানাকে? এই রূপালি, এই বেডিরে লকআপে রাখেন তো, দেখি এর কোন নাগর আসে এড়ে নিতে। শেষের কথাটা পাশে দাঁড়ানো মহিলা কনস্টেবলকে বললেন। রাহাত রাব্বি। বেলার চোয়াল শক্ত হলো। ভুরু আগের তুলনায় আরও বেশ কয়েকটা ভাঁজ পড়ল। দাঁত কিড়মিড়িয়ে বলে উঠল, অভদ্রতা করলে আমি আপনার গায়ের পোশাকের দিকে খেয়াল করব না। ঠাটিয়ে দুই গালে দুইটা চর বসিয়ে দেব বলে দিলাম। আমার আগের রূপে ফিরে আসতে বাধ্য করবেন না। যে মুখ দিয়ে নোংরা নোংরা কথা বের করতেছেন সেই মুখটা ভেঙে গুঁড়িয়ে দেব। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রাহাত রাব্বি। টেবিলের ওপর থাকা লাঠিটা নিয়ে বেলার সামনে এসে দাঁড়ালো। হাতের উল্টো পাশ দিয়ে পান খেয়ে লাল হওয়া ঠোঁটটা মুছে ফিচেল হেসে বলল, কি ছিঁড়বি তুই আমার? তোর মতো বেশ্যা আমার কি ছিঁড়তে পারবে? ঘন্টা চুক্তিতে বিছানা গরম করবি আর আমরা বললেই দোষ? বেলা স্থির থাকতে পারছে না। এত নোংরা কথা দাঁতে দাঁত চেপে শুনছে। কর্তব্যরত পুলিশের গায়ে হাত তুললে জেল অবধি হয়ে যেতে পারে ভেবেই বেলা কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে। জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে সে। স্বাভাবিক হওয়ার চেষ্টা বৃথা যায় না তার। মেকি হাসার চেষ্টা করলো, বলল, কাউকে একটু বলুন আমার ফোনটা দিতে। আমি কে কি করি সব জানতে পারবেন। 13 ঘন্টা জার্নি করে আমার শরীর এত কিছু নিতে পারছে না। প্লিজ আমাকে এই উপকারটুকু করুন। আমার বাড়ি ফিরতে হবে। আমি যে আপনাদের সব কিছু ক্লিয়ারলি বলবো সেটারও সুযোগ দিচ্ছেন না। আমি এই এলাকার মানুষ নয়, চেনা জানা নেই। রাহাত রাব্বি কুটিল হাসল। আঙুল দিয়ে খোঁচা খোঁচা দাড়িগুলো নাড়তে নাড়তে বলল, আগুন এখনই নিভে গেল? হোয়াই? জ্বলতে দেখে মজা লাগছিল তো। বেলা কপালে হাত দিয়ে কপাল ঘষতে থাকে। মনে মনে নিজেকে গালি দিতে থাকলো। এটা ভেবে যে এই লোকের গাড়িতে কেন উঠতে গেল সে। এই গাড়িটায় না উঠলে এমন কাণ্ড আর হতো না। ঘাটতারা পুলিশ অফিসারকেও কিছু বোঝানো যাচ্ছে না। নোংরা কথাগুলো কানে বাজছে বারবার। কোনো উপায় অন্তর না দেখে সাবধানের সাথে মহিলা কনস্টেবলের পকেট থেকে রিভলভারটা নিয়ে নিল। মেন অফিসারের দিকে তাক করে বলল, আপনার পচানি অনেক শুনলাম।
এবার তাড়াতাড়ি ফোন বের করুন, আর আমি যে নম্বর বলবো সেই নম্বরে ইমিডিয়েটলি কল দিবেন। আমার কথা না শুনলে এখানে যা কিছু হয়ে যেতে পারে। আর হ্যাঁ, আপনার রিভলভার আমার কাছে দিন। থানার সবাইকে বলুন রিভলভার জমা দিতে, নইলে কিন্তু। বেলাকে থামিয়ে দিয়ে রাহাত রাব্বি আমতা আমতা করে বলে উঠল, আপনি রিভলভার নামান। পকেট থেকে নিজের ফোনটা বের করে তাড়াহুড়ো করে ফোনটা আনলক করলো, বাড়িয়ে দিল বেলার দিকে। বেলা উত্তপ্ত গলায় বলে উঠল, নম্বর তুলুন জলদি, কলটা লাউড স্পিকার করে রাখবেন। রাহাত রাব্বি বেলার বলা নাম্বারটা তুলে কল দিয়ে বেলার দিকে তাকালো। রিং হতে ওপাশের ব্যক্তি কল কেটে দিল। সাথে সাথে রাহাত রাব্বির সুচালো দৃষ্টি ফেলে বলে উঠল বেলা, আবার কল দিন। বেলার কথা মতো পুনরায় পূর্বের নম্বরটিতে কল লাগালো। এবার সাথে সাথে কল রিসিভ হলো। ভারী গলায় পুরুষালী কণ্ঠে বলে উঠল, কী সমস্যা, বারবার কল দিচ্ছেন কেন? এপাশ থেকে ঠিক আগের মতোই রিভলভার তাক করে বেলা বলে উঠল, ফারাজ, আমি বেলা। কোথায় আছেন আপনি? ওপাশ থেকে ফারাজ চকিত বলে উঠল, কোথায় আপনি? আমি সন্ধ্যার আগে থেকে আপনার ফোনের অপেক্ষা করছি। আমি এই জায়গাতেই আছি বসে, কিন্তু আপনি কোথায়? আমি আপনাকে একটা ঠিকানা বলছি, এখানে আসতে খুব বেশি সময় লাগবে না। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। বেলা ঠিকানা বলে কল কাটলো। রিভলভারটা মহিলা কনস্টেবলের হাতে ফিরিয়ে দিয়ে রাহাত রাব্বির দিকে গম্ভীর মুখে বলল, মানুষকে বলার সুযোগ দিতে শিখুন। গায়ে একটা সরকারি পোশাক জড়িয়ে আছেন বলে সাধারণ মানুষ বাকশক্তি কেড়ে নেবেন না। আমি ভদ্র ফ্যামিলির মেয়ে। আমি যদি আপনার কথা মতো দুশ্চরিত্রা হতাম, শরীর দিয়ে টাকা উপার্জন করতে হতো, তাহলে বড় ভাইয়ের লাখ লাখ টাকা খরচ করে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরতাম না। আমার ব্যাগগুলোতে আমার হাত লাগাতেই দিচ্ছেন না। আমার ব্যক্তিগত মোবাইলটাও কেড়ে নিজের কাছে রেখে দিয়েছেন, নইলে দেখিয়ে দিতাম আমি কে। এই পোশাক পাল্টে অন্য পোশাকে আসুন, কেউ আপনাকে দাম দেবে না। আপনার পোশাককে আমি সম্মান করি বিধায় দুটো থাপ্পড় গালে পড়েনি, নইলে বুঝতেন ওয়াজিয়া কী জিনিস। টানা 4 বছর বিদেশে নিজেকে একা সামলেছি, প্রতিকূলে নিজেই নিজের সঙ্গ দিয়েছি। বাহিরের দেশের পুলিশদের থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। আপনাদের মতো অমানুষ নয় তারা। কথাগুলো বলেই বেলা একটা চেয়ার টেনে বসলো। ভদ্রলোকের মুখে একটা কথাও নেই। থানার পরিবেশ কিছুক্ষণ আগে যে ব্যক্তি নোংরা নোংরা শব্দে গরম হয়ে উঠেছিল, সে ব্যক্তি এখন নিশ্চুপ। কথাগুলো বলেই বেলা খেয়াল করলো সবগুলো মুখ অন্ধকারচ্ছন্ন হয়ে আছে। জবাবের আশায় অফিসারের দিকে তাকিয়েও কোনো লাভ হলো না। বাহিরে গাড়ি থামার শব্দে বেলার মুখ আলোকিত হয়। কেটে গিয়েছিল বেশ কিছুক্ষণ। অপেক্ষারত সময়টা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। বেলা দরজার দিকে তাকিয়ে থাকে। খটখট আওয়াজ করে সাদা শার্ট পরিহিতা শক্তপোক্ত চেহারার মানুষটি থানার মেন কক্ষে প্রবেশ করলো। বেলাকে সামনে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে এসে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে সবার ওপর একবার চোখ বুলিয়ে নিল সে। অফিসার ফারাজকে দেখে দাঁড়িয়ে মৃদু হেসে বলে উঠল, আরে ডাক্তার সাহেব আপনি? অফিসার ফারাজকে দেখে দাঁড়িয়ে মৃদু হেসে বলে উঠল, আরে ডাক্তার সাহেব আপনি? ফারাজ সেদিকে ভ্রুক্ষেপ না করে বেলার দিকে অসহায় চোখে তাকালো। কতগুলো বছর পর প্রিয় মানুষটাকে সামনাসামনি দেখলো সে। সুস্থ স্বাভাবিক দেখে মনটা একটু শান্ত হলো। একটা স্বস্তির শ্বাস টানলো সে। মুহূর্ত কয়েক চোখ বন্ধ রেখে আবার উৎসুকভাবে বেলার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। ঠিক আছেন তো আপনি বাজিয়া? এখানে এসেছেন কিভাবে? আপনার তো এখানে আসার কথা ছিল না। বেলা এতক্ষণ বিষণ্ণ মনে বসে ফারাজের আসার অপেক্ষা করছিল। ভেবেছিল ফারাজ আসলে উষ্ণ মেজাজেই অফিসারকে আরও কয়েকটা ভারী ভারী কথা শুনিয়ে দেবে, কিন্তু হলো তার উল্টো ঘটনা। মেজাজ বিগড়ে যাওয়ার পরিবর্তে আরও বেশি শীতল থেকে শীতলতর হতে শুরু করলো। সম্মোহনী চাহনিতে চেয়ে রইল সে। বেলাকে চুপ থাকতে দেখে ফারাজ তার দিক থেকে নজর ফিরিয়ে অফিসারের দিকে তাকালো। শোধালো, কি হয়েছে এখানে? উনি এখানে কেন? রাহাত রাব্বি এবার একটু আমতা আমতা করে বলা শুরু করলেন। মাথা নিচু করে নিলেন তৎক্ষণাৎ। বলে উঠলেন, আসলে ভাই, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। আমি সত্যটা বুঝতে পারিনি।
ফারাজ ভুরু কুঁচকালো। মনে হলো বেলা তার আদুরে ভাবটা চাইছে, সব কিছু এক নিঃশ্বাসে উগড়ে দিতে চাইছে। পরক্ষণেই বেলার পাশে গিয়ে বসলো, গলায় পরম স্নেহ জড়িয়ে বলল, বাজিয়া কি হয়েছে বলুন আমাকে, আমি এসে গিয়েছি, আপনার জন্য আমি এসেছি বাজিয়া। ফারাজের কথাটায় হৃদয়টা একবার কেঁপে উঠল, বুক ভারী হলো, একদলা কান্না যেন বুক থেকে গলা অবধি উথলে উঠল। এতক্ষণ সে শক্ত ছিল, ভীষণ শক্ত। এই পুরুষ তাকে নির্ভরশীল বানিয়ে দিতে চাইছে, দুঃখে দুঃখী হতে বলছে। তার এই প্রশ্নটা যেন বুঝিয়ে দিচ্ছে বেলার জন্য সে আছে। বেলা তো নিজের জন্য নিজে যথেষ্ট, আল্লাহ তাকে মনোবল দিয়েছে। তবু এই লোকটা তাকে ভরসা দিলে কেন নিজেকে আর 5টা মেয়ের মতো নিজেকে অসহায় লাগে। সত্যিই কান্না পাচ্ছে তার, কেঁদে কেঁদে বলতে ইচ্ছে করছে, দেখুন না এই লোকটা আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, আমাকে শরীর বিকিয়ে দেওয়া নারী উপাধি দিয়েছে, এগুলোর কিছুই বলল না বেলা, এগুলোর কিছুই বলল না বেলা। একটা শ্বাস শুধু প্রলম্বিত করে নিজেকে স্বাভাবিক করলো, আমার কিছুই হয়নি, তবে এতগুলো বছর পর দেশে ফিরে এরকম অবস্থা আমি মোটেও আশা করিনি বলেই উঠে দাঁড়ালো বেলা। রাহাত রাব্বির দিকে ঘৃণা ভরা দৃষ্টি রেখে বলল, আপনার চরিত্র কেমন আমি জানি না, তবে মুখে একটু লাগাম টানুন, আজ না হয় থানা বলে যা ইচ্ছে বলে গেলেন। ভাষার এরকম সিঁড়ি যদি রাস্তাঘাটে প্রকাশ করেন তাহলে অন্যরা আমার মতো ভদ্রতা দেখাবে না, গণধোলাই দিয়ে এই পোশাক খুলে রাস্তায় পোশাকহীন কুকুরের মতো ছেড়ে দেবে। আপনার জন্য আপনার অবস্থানে সবাইকে থুতু তো দিতে পারছি না, তবে আপনি এভাবে চললে আপনার মুখে থুতু পড়তে বেশি দেরি নেই। বেলা থামলো, তবে বেশিক্ষণ থেমে থাকলো না, আবার বলতে শুরু করলো, আমাকে গত 1 ঘন্টা একটা বাক্য বলতে দেননি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য। আমি যে গাড়িটা ভাড়া নিয়েছিলাম প্রথমে বুঝতে পারিনি উনি নেশা করেছিলেন, আমাকে ভুল জায়গায় নামিয়ে দিয়েছিল, আমি জানতামও না ওটা কোন জায়গা। আমি ওখানে দাঁড়িয়ে ওনাদের কাছে ডিটেলস জানতে চাচ্ছিলাম, পুলিশের গাড়ির আওয়াজে সবাই ছুটে পালালো। কিছু বুঝে উঠতে না পেরে আমি আপনাদের কাছে সাহায্য চাইব বলে দাঁড়িয়েছিলাম, আর আপনি কিনা নোংরা একটা অ্যালিগেশনে থানায় নিয়ে এলেন, কোনো কথাই বলার সুযোগ দিচ্ছেন না আমাকে। আপনারা আছেন সাধারণ মানুষকে সাহায্য করার জন্য, সেটা না করে সবাইকে এক দাঁড়িপাল্লায় মেপে যা তা বলে আত্মায় ভয় ঢুকিয়ে দেন। বেলার কথা শেষ হতেই ফারাজ রাহাত রাব্বির দিকে তাকিয়ে এক ভুরু উঁচিয়ে বলল, আপনি আসলেই এমন করেছেন? রাহাত রাব্বি মাথা ওপর নিচ ঝাঁকায়, জি ভুল হয়ে গেছে আমার, কড়া গলায় চেঁচিয়ে উঠল ফারাজ। একরাশ ঘৃণা প্রকাশ করে গম্ভীর গলায় বলল, মিথ্যা অ্যালিগেশনে ওনাকে থানায় আনার জন্য, বলার অধিকার কেড়ে নেওয়ার জন্য আমি আপনার কি করতে পারি জানেন? রাহাত রাব্বি বারবার ক্ষমা চাইছে। বেশ কিছুক্ষণ তিনজনের মধ্যে কথাবার্তা চলল। বেলা উঠে নিজের ফোন আর ব্যাগগুলো নিতেই ফারাজ এগিয়ে এসে লাগেজটা হাত থেকে নিয়ে আগে আগে বেরিয়ে গেল। বেলা যেতে গিয়েও কিছুক্ষণের জন্য দাঁড়ালো, সামনে দাঁড়ানো কনস্টেবলকে উদ্দেশ্য করে বলল, অন্যের রিভলভার নিজের কাছে রাখবেন না। ফারাজ গাড়িতে ড্রাইভিং সিটে বসতেই বেলা এসে পাশে বসলো, পেছনের সিট থেকে ফুলগুলো নিয়ে বেলার দিকে বাড়িয়ে দিয়ে মৃদু হেসে বলল, ওয়েলকাম টু বাংলাদেশ বাজিয়া। বেলা ফুলগুলো নিয়ে চোখ বন্ধ করে বড় একটা শ্বাস টেনে নিল। ফারাজের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমার জন্য আজকের দিনটায় আপনি আর আপনার দেওয়া ফুলগুলো ছাড়া কোনো কিছুই ভালো ছিল না। শুনুন, এই পুলিশগুলো আছে না, এরা যদি ঘুণাক্ষরেও বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন তাহলে এরা ভয়টা আরও বাড়িয়ে দেবে। আপনি শুধু একবার গরম হবেন, এরা ভুলেও আপনার সাথে লাগতে আসবে না। এরা এমন কিছু হয়ে যায়নি যে তাদের ভয় পেতে হবে। বেলা কথার পৃষ্ঠে কোনো কথা বলল না। গাড়ি চলছে, গাড়ির কাঁচ দিয়ে বাহিরে তাকিয়ে রাতের শহর দেখছে সে। ফারাজ আর বেলাকে বিরক্ত না করে ড্রাইভ করতে থাকে। 8টার দিকে গাড়ি এসে পৌঁছায় বাজিয়ার বাসার সামনে। ফারাজ গাড়ি থামিয়ে বেলাকে আস্তে আস্তে করে ডাকতে থাকে। বেলা ঘুমিয়ে গিয়েছিল চুপচাপ বসে থাকতে থাকতে। ফারাজের ডাকে চমকে ওঠে, সোজা হয়ে বসলো, চোখ ডলতে ডলতে বলল, চলে এসেছি? হ্যাঁ, আমরা এখন বাসার সামনে। কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতে পারিনি। ফারাজ মৃদু হেসে বলল, সমস্যা নেই, জার্নি করেছেন, অনেক ক্লান্ত আপনি, তাই এমন হয়েছে। চলুন, আপনার ব্যাগ আর লাগেজটা এগিয়ে দিচ্ছি। বেলা ফুলের দিকে তাকিয়ে সেটা হাতে নিয়ে ফারাজকে দেখিয়ে বলল, এটার কথা জিজ্ঞেস করলে কি বলবো?
ফারাজ স্বাভাবিকভাবেই নিল ব্যাপারটা। মুচকি হেসে বলল, বলবেন আপনার হবু বর দিয়েছে। বেলা লজ্জায় বাহিরের দিকে তাকালো। দূর, কি যে বলেন না। কি বললাম, বিয়ে করছি না আমরা। থামুন একটু। ফারাজ সপ্রশ্ন দৃষ্টিতে বেলার দিকে তাকালো। মৃদু গলায় বলে উঠল, বিয়ে করছেন কবে? আপনাকে বিয়ে করতে না পেরে জীবনের কতগুলো বছর চলে গেল দেখেছেন। আপনি কোনোভাবে বেঁকে বসলে আমাকে কে বিয়ে করবে? বেলা সুরেলা কণ্ঠে হেসে উঠল। সিটে হেলান দিয়ে ফারাজের চোখে নিজের দৃষ্টি নিবদ্ধ করে বলল, ভালোবাসি মশাই। অপেক্ষা যেহেতু করিয়েছি, বিয়ে না করে ছাড়ছি না। আপনিও জানুন আমি কতটা অসহ্যকর। বেলার হাস্যদীপ্ত চোখে চোখ রেখে বলে উঠল, আপনার মুখে ভালোবাসি কথাটা শুনে আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। প্রিয় মানুষ, আপনি আমার। অসহ্যর হয়ে ওঠার আগে আমার যেন মৃত্যু হোক। বেলার মুখের হাসি যেন এবার উবে গেল। গম্ভীর স্বরে বলে উঠল, এসব কথা বলতে নেই ফারাজ। আপনি অনেক দিন বাঁচুন। আপনাকে আমার ভালোবাসা বাকি। আমার অপেক্ষাদের মৃত্যু হোক, আপনাকে পাওয়া বাকি। নিজেদের কথা শেষ করে গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে দুইজন বাড়ির দোতলায় সেই নির্দিষ্ট একটা ফ্ল্যাটের দিকে ছুটল। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে আরও কিছু কথা হলো দুইজনের। হলো ক্ষণিকের চোখাচোখি। ফ্ল্যাটের সামনে এসে দুইজন দাঁড়ালো। ফারাজ কলিং বেল টিপতে যাবে, বেলা তাকে থামিয়ে দিল। ফোনটা বের করে আমার মানুষ নামে সেভ করা নম্বরটিতে কল লাগালো। রিং হতে ওপাশ থেকে কল রিসিভ হলো। ওপাশ থেকে কিছু বলার আগেই বেলা বলে উঠল, একটু দরজাটা খুলবে? পেটে কারো হাতের স্পর্শ পেয়ে চোখ খুলল নীরা। কি হচ্ছে ঠাহর করতে না পেরে স্থির হয়েই শুয়ে রইল। হাতটা কোনো পুরুষের সেটা সে বেশ বুঝতে পারছে। হাতটা আবার পেট স্পর্শ করলো। আলতো ছোঁয়া দিতে দিতে কাঁধের কাছে কারো ভারী নিঃশ্বাস টের পেতে এক ঝটকায় উঠে বসলো। পাশের লোকটি অন্ধকারে নীরাকে টেনে নিজের কাছে নিতে চাইলে নীরা নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে রুমের লাইটটা অন করলো। পরিচিত মুখটা দেখে কান্না পেয়ে যায় তার। অস্পষ্ট স্বরে বলল, আপনি আপনি আমার নোংরা কাজ কিভাবে করতেছিলেন? বুক কাঁপলো না আপনার? লোকটি আরিফ হাসান, সম্পর্কে নীরার গ্রামের বড় ভাই। বাবা মারা যাওয়ার পর সৎমা যখন জোর করে বয়স্ক এক লোকের সাথে বিয়ে দিচ্ছিল, তখন এই লোকটি তাকে এরকম একটা পরিস্থিতি থেকে বাঁচিয়ে শহরে নিয়ে এসেছে চাকরি দেবে বলে। নীরাও কোনো কিছু না ভেবে চলে এসেছিল প্রয়োজনীয় জামা কাপড় আর কাগজপত্র নিয়ে। গ্রাম থেকে শহরে আসা, থাকার জন্য একটা রুম দেওয়া পর্যন্ত সবই ঠিক লেগেছিল তার কাছে। রাতে এমন কিছু ঘটে যাবে তা ভাবতে পারেনি নীরা। বেশি রাতও হয়নি। গ্রামের সন্ধ্যা পরে রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে সবাই। নীরাও সেই অভ্যাস মোতাবেক তাড়াতাড়ি কিছু খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। হালকা ঘুমে এমন কাণ্ডে আতঙ্কিত সে। নীরার আতঙ্কিত মুখ দেখে বাঁকা হাসল। গাল চুলকে বলল, তোমার এন্টার পাশে চাকরি কেডা দেবে? শহরের শরীর বেচলে টাকার অভাব নাই। আমার থেকেও না হয় শুরু করলা। নীরার খুব আশ্চর্য লাগছে লোকটাকে, যাকে এতদিন এত সম্মান করে এসেছে, সে কিনা এরকম কথা বলছে। ভাবতেও মনটা সায় দিচ্ছে না। ভেতর থেকে কে যেন বলে উঠছে, তুই স্বপ্ন দেখছিস, এটা স্বপ্ন। এখনই ঘুম ভেঙে গেলে দেখতে পাবি লোকটা এরকম না। লোকটা নীরার দিকে এগিয়ে আস্তে আস্তে ফিজেল হেসে বলল, আমার সাথে একবার সময় কাটিয়ে দেখ, সব কিছু ভালো লাগবে, টাকাও পাবি, তোর আর খারাপ দিনও থাকবে না। নীরা দেওয়ালের দিকে পেছাতে পেছাতে ভয়ার্ত গলায় বলে উঠল, এগুলো করবেন না আপনি, একদম এদিকে আসবেন না। ভালোই ভালোই বলছি, ঘর থেকে বেরিয়ে যান, নইলে খারাপ কিছু করে ফেলবো আমি। গ্রামের মেয়ে বলে কমজোর মনে করবেন না। লোকটা উচ্চ স্বরে হেসে উঠল। নীরার কাছাকাছি এসে মুখ বাঁকিয়ে নীরাকে খপ করে ধরল। আমার খারাপ করবি তুই? নরম হাড়ের মেয়ে লোক। ফোন স্ক্রিনে আমার মানুষ লেখাটা দেখে মৃদু হাসলো ফারাজ। কল কাটার পর অপেক্ষা করতে বলল। ভাইয়ের নম্বর এই নামে সেভ করা। বেলা ফারাজের দিকে একবার দেখে আবার সামনে তাকালো। স্বাভাবিকভাবেই বলল, ভাইয়া ছাড়া আমার বলতে আর কেউ নেই, মা বাবা কেউ নেই, একটাই মানুষ আছে আমার। আপনি যখন আমার হবেন তখন আপনি হবেন আমার ব্যক্তিগত মানুষ। ফারাজ কিছু বলল না। বেলার চিন্তা ভাবনা সর্বদা তাকে মুগ্ধ করে। মেয়েটার যুক্তি এতটাই ধারালো যে কোনো কিছুই তার সামনে টিকতে পারে না। এই আলাদা ধরনের মেয়েটাকে সে অসম্ভব ভালোবাসে, অসম্ভব।
খট করে দরজা খোলার আওয়াজ হলো। পাল্লা সরে গেল খানিকটা। মোয়ের উজ্জ্বল মুখটা বেলাকে দেখা মাত্রই আলোয় পুলকিত হলো। কপালে টানা কয়েকটা ভাঁজ ফেলে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তুমি? বেলা কোনো কথা না বলে সোজা গিয়ে মৌকে জড়িয়ে ধরল। ওপাশ থেকে শক্ত করে নিজের সাথে বেলাকে মিশিয়ে নিল মৌ। ফারাজ দুজনকে এইভাবে দেখে মুচকি হেসে লাগেজ নিয়ে ভেতরে ঢুকলো। ওয়াহাজ নিজের ঘরে বসে টিভি দেখছিল। ফারাজের হাতে লাগেজ দেখে সহস্য বলে উঠল, কি ব্যাপার, এসব কেন? ফারাজ ওয়াহাজের দিকে এগিয়ে গিয়ে কৌতুকের স্বরে বলল, আমার হবু বউ এসেছে, বাইরে গিয়ে দেখুন। ভাবলাম আপনাদের দেখাতে নিয়ে আসি। আম্মা মানবে কিনা জানি না, তাই ওকে আপনাদের এখানে রাখবো কয়েকদিন, ময়ের সাথে থাকবে। তৎক্ষণাৎ খাট থেকে নেমে দাঁড়ালো ওয়াহাজ। ক্ষিপ্রতা প্রকাশ করলো। ভুরুজোড়া কিঞ্চিত কুঁচকে গেল। দাঁতে দাঁত কিড়মিড়িয়ে বলল, তুমি না বেলাকে পছন্দ করো? আমারই ভুল হয়েছে, বেলার সাথে তোমাকে ভেবেই ভুল করলাম আমি। এত বড় ধোঁকা দিলে। ফারাজ মুচকি হাসতে থাকে। ফারাজের হাসিটা নিতে পারছে না ওয়াহাজ। অসহ্য লাগছে তার কাছে, গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। ফারাজের কাঁধে ধাক্কা দিয়ে বাহিরে চলে আসলো সে। দরজার এপাশে বেলাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল সে। মনে মনে নিজেকে প্রশ্ন করছে, ঠিক দেখছে সে আসলে সামনে বেলা দাঁড়িয়ে? কোনো উত্তর মিলল না। স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখে মুখে আশ্চর্যের ছাপ। বেলা ভাইকে দেখে ছুটে এসে সামনে দাঁড়ালো। ভাইয়া বলে আলতো করে জড়িয়ে ধরলো ওয়াহাজকে। ওয়াহাজ এক পলকে ফারাজের দিকে তাকিয়ে আছে। কোনো কিছুই বোধগম্য হচ্ছে না তার। বেলা তার ছোট বোন, তার বুকে ওয়াহাজের অবস্থা দেখে কান্না মিশ্রিত হাসি হাসে। এগিয়ে এসে ওয়াহাজের দুই হাত এক করে দিয়ে মুচকি হেসে বলল, এটা তোমারই বোন, ভূত না। মেয়েটা জড়িয়ে ধরে কান্না করছে, আর তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো। সজ্ঞানে ফিরে এলো ওয়াহাজ, বোনকে শক্ত করে জড়িয়ে নিল বুকে। তার বোন এটা, একমাত্র বোন, যাকে সে জীবনের তাগিদে চারটা বছর দূরে রেখেছিল, চোখের আড়ালে রেখেছিল। ওয়াহাজের বুকে মাথা রেখে বেলা আদুরে গলায় ব্যক্ত করলো, কত মনে পড়েছে তোমাদের জানো, কত মিস করেছি তোমাদের কাছে আসতে, সামনাসামনি দেখতে বুকটা টনটন করেছে। কতগুলো রাত আমি কান্না করে কাটিয়েছি। নির্ঘুম চোখ আমাকে বৃহৎ রাতগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। শুধুমাত্র নিজের পায়ে নিজের মাটি শক্ত করতে কত কিছু সহ্য করতে হয়েছে আমার। বেলার কথা শুনে শক্তপোক্ত পুরুষের মন গলতে শুরু করে। চোখে পানি চলে আসায় আবছা দেখছে ওয়াহাজ। হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে বেলার মুখ নিজেই দুই হাতের তালুতে নেয়। আর কোথাও যেতে হবে না আমার বোনের, এবার থেকে আমাদের দূরত্ব কমলো। দুই ভাই বোনের অনেক কথা চলতে থাকলো। মৌ গিয়ে রাতের জন্য বেলার পছন্দের রান্না করতে রান্নাঘরে চলে গেল। মৌকে রান্নাঘরে যেতে দেখে বেলা সেখান থেকে মৌকে নিয়ে সোজা নিজেদের আড্ডায় নিয়ে বসিয়ে দিল। গম্ভীর মুখে শোধালো, তুমি এখন রান্না করতে যাচ্ছিলে কেন? আজ কোনো রান্না বান্না করতে হবে না, তোমার ভাইয়ার অনেক টাকা, এত টাকা দিয়ে কি করবে? ওনাকে বলো খাবার অর্ডার দিতে, কতদিন ঠিকমতো বাঙালি খাবার খায় না। ফারাজ পাশ থেকে মুখ গোমড়া করে বলে উঠল, আমার বউ বাচ্চার জন্য জমাচ্ছি, তার থেকে মিসকিনকে একটু খাওয়ালে কিছু হবে না। মৌ, তোর ননদকে বলে দে আমি খাবার অর্ডার দিচ্ছি। বেলা হাতের ফোনটা নামিয়ে রেখে ফারাজের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। আমি মিসকিন? বউ পাবেন না বলে দিলাম। ওয়াহাজ ভাইয়ের বোনকে পেলেই হবে বলেই আর কোনো কথার সম্মুখীন হওয়ার ভয়ে রুম থেকে বেরিয়ে এলো ফারাজ। বেলার কথা মেনে নিয়ে ফারাজও কয়েক ধরনের খাবার অর্ডার করলো। কিছু সময়ের মধ্যে খাবারগুলো চলেও এলো। ঘন্টা খানেকের মধ্যে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ফারাজ বাসায় ফেরার উদ্দেশ্যে বাইরের দিকে আসে। বেলা ফারাজের পিছু পিছু এলো দরজা আটকে দিতে। ফারাজ বেলার উপস্থিতি বুঝতে পেরে পেছনে তাকিয়ে মৃদু হাসে। থাকুন, আসি তবে। থানার ঘটনাগুলো কাউকে বলার প্রয়োজন নেই। বেলা সম্মতিসূচক মাথা নাড়ল। সাবধানে যাবেন। কথোপকথন শেষ করে ফারাজ সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। গাড়িটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়ল। এক মনে গাড়ি চালাচ্ছিল সে। হঠাৎ গাড়ির সামনে কিছু একটার উপস্থিতি বুঝতে পেরে চকিত ব্রেক কষল। সাথে সাথে বাইরে থেকে মেয়েলি কণ্ঠের চিৎকার ভেসে এলো। ও মা গো বলে চিৎকার দিয়ে কেউ যেন রাস্তায় ধপ করে বসে পড়ল।